50 বছরের রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী। যাত্রীসহ আটকা পর্যটন এক্সপ্রেস। কক্সবাজারে ভূমিধসে প্রাণ গেল একজনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনের প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার বাহিনীদের সদস্যদের প্রশংসা। বাংলাদেশিদের জন্য খুলনা মালয়েশিয়ার শ্রম বাজার। পর্যায়ক্রমে চালু হবে মধ্যপ্রাচ্য সহ জাপান, দক্ষিণ কোরিয়া ও মরিশাসও, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সাভারে এনসিপির পদযাত্রায় হামলা মামলায় যুবলীগের 2 নেতাকর্মী 2 দিনের রিমান্ডে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। এবং আওয়ামী লীগ আমলে 100 কোটি টাকায় বৃক্ষরোপণ করলেও হয়নি পরিচর্যা। রংপুরে মরে গেছে বেশিরভাগই। সরকারের গাছ লাগানো কর্মসূচি ইতিবাচক বলছেন পরিবেশবাদী। দেখছিলেন শিরোনাম। বাংলা সবার সঙ্গে আছি আইরিন আয়াত। 50 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম। 24 ঘন্টায় 386 মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যান চলাচলে ব্যাহত চরম ভোগান্তিতে মানুষ। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন সিটি মেয়র। অতি ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। অতি ভারী বর্ষণের কবলে চট্টগ্রাম। 3 দিন ধরে ঝরছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে জোয়ারের পানি যুক্ত হয়ে প্রায় পুরো নগরী পানির নিচে। আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাই সহ প্রায় সব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক সমান। যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে মানুষ। অতিরিক্ত পানি, হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না। অনেক কষ্ট, প্রচুর পানি, স্রোতের কারণে সামনে আগান জানা। সামান্য বৃষ্টি হইলে ডুবে যায়। এখানে অবস্থা দিন দেখে ভালো হবে না। এটা খাল এগুলো করতেছে না, এগুলো 2 দিন পরে আবার অর্ধ হতে। পানিতে তলিয়ে গেছে 16 শহর রেল স্টেশনের পাশের রেল লাইন। যাত্রীসহ আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ভারী বৃষ্টিতে পতেঙ্গায় বিমানবন্দর যাওয়ার সড়কের একাংশ ধসে গেছে, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখে সিটি মেয়র দাবি করেন জলাবদ্ধতা কমে এসেছে 60 থেকে 70 ভাগ। আগামী বর্ষায় থাকবে না একটুও। বদ্রাহাটে পানি ওঠার কারণে তারা সমস্ত বাঁধগুলো তারা খুলে দিয়েছে। এই জন্য এই বর্ষা মৌসুমের পরে তারা বাকি কাজগুলো করবে। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাল্লাহ আপনারা দেখবেন না। রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে ঘরের মধ্যে চাপা পড়েন এক নারী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে চাপা পড়েন স্বামী স্ত্রী। মারা যান লিমা আক্তার। রাঙামাটির বাঘাইছড়িতে গাছ চাপা পড়ে মারা গেছেন এক নারী। করে 4টা গাছ লিয়ে গাছ পাহাড়টা সহ পুরা ঘরটা মানে তলায় পড়ে গেছে। পরে যাইয়া দেখি স্বামীটা শুধু একটু বাইরে আছে আর বাকিটা টিনের নিচে। অব্যাহত ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকেই 3 নম্বর সতর্ক সংকেত সহ আগামী 3-4 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 10-11 তারিখ পর্যন্ত চট্টগ্রাম ডিভিশনের জন্য সেই অতিভারী বর্ষণটা অব্যাহত থাকার সম্ভাবনাটা বেশি। আর যেহেতু অতিভারী বর্ষণ সেটা অব্যাহত থাকতে পারে, ভূমিধসটার সাথে সংযুক্ত থাকবে। আর অন্যান্য ডিভিশনে বিশেষ করে সিলেট, ময়মনসিংহে বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত থাকতে পারে। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে কমে গেছে গ্যাস সরবরাহ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাব শফিকের কাছে। শফিক, দীর্ঘ 6 ঘন্টা ধরে আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস, যেখানে প্রায় 800 থেকে 900-র বেশি যাত্রী রয়েছে। প্রায় 14 থেকে 15টি বগি নিয়ে যে ট্রেনটি 3টার দিকে কক্সবাজার পৌঁছার কথা, সেক্ষেত্রে এই ট্রেনটি এখনও পর্যন্ত 16 শহরে রয়েছে। এখান থেকে কক্সবাজার দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। ঢাকা থেকে সেটি সকাল 7টায় ছেড়েছে সেই ট্রেনটি, সেটি 3টায় পৌঁছার কথা। ঢাকা থেকে যেহেতু কক্সবাজার দূরত্ব প্রায় রেলপথে
প্রায় 450 কিলোমিটার, সেক্ষেত্রে তারা প্রায় 250 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে এসেছে, কিন্তু 150 কিলোমিটার আরও পথ রয়েছে। সেই পথগুলো আসলে কখন যাবে এটি বলা যাচ্ছে না। তবে আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে চাঁদগাঁও সহ পটিয়া সহ বিভিন্ন এলাকায় রেল লাইনে প্রায় 25 ইঞ্চির বেশি, অর্থাৎ 2 থেকে 3 ফুটের মতো পানি এখন রয়ে গেছে, যে কারণে সেগুলো যেতে পারছে না। আর একটা বিষয়, উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে পাহাড়ি ঢল নামছে বান্দরবান থেকে। সেক্ষেত্রে শঙ্খ নদী পানি যদি বেড়ে যায়, কেরানীহাট সাতকানিয়া ওখানে যদি পানি উঠে, তাহলে সেক্ষেত্রে ট্রেনটি আরও যেতে দেরি হতে পারে, সেরকম আশঙ্কা দেখা দিচ্ছে। আবহাওয়া যেটি বলছে, আসলে সর্বোচ্চ গত 50 বছরের সর্বোচ্চ রেকর্ড 412.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত 50 বছর এরকম বৃষ্টিপাত হয়নি, যে কারণে কিন্তু চট্টগ্রাম বিভিন্ন এলাকা তলিয়ে গেছে, বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গেছে, চট্টগ্রাম পাহাড় ধসের ঘটনা ঘটেছে, চট্টগ্রাম নিচু এলাকা তলিয়ে গেছে, যদিও পানি নামতে ইতিমধ্যে শুরু করেছে এবং মানুষ একদম থমকে আছে। তো এই যেখানে যে যাত্রীরা রয়েছে, এখানে শিশুরা রয়েছে, নারী রয়েছে, সর্বস্তরের মানুষ রয়েছে, বিভিন্ন জেলা থেকে এই যাত্রীরা যারা যাচ্ছে কক্সবাজারের জন্য আনন্দের জন্য, তাদের সেই আনন্দ আসলে বেদনায় রূপ নিয়েছে। তারা নির্দিষ্ট সময় সেখানে যেতে পারবে কিনা সেটা নিয়ে আসলে তারা বারবার সেই প্রশ্নটি করছেন আমাদের কাছে। আমরাও কিন্তু স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছে রেল লাইন ক্লিয়ার করার চেষ্টা তারা করছে, তবে এখনো পর্যন্ত 25 থেকে 26 ইঞ্চি অর্থাৎ 2 থেকে 3 ফুটের বেশি রেল লাইনের উপর পানি থাকা কিন্তু সেই ট্রেনগুলো যেতে দিচ্ছে না। একটি ট্রেন যেহেতু কক্সবাজারগামী, এই ট্রেনটি যেহেতু এখানে আটকে দেওয়া হচ্ছে, ঠিক অপর দিকে কক্সবাজার থেকে আসা আরেকটি ট্রেন আমরা যতটুকু জানতে পেরে সাতকানিয়া এলাকায় আটকে আছে। সেক্ষেত্রে কয়েকটি ট্রেন কিন্তু এই মুহূর্তে আটকে আছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের মধ্যে। তো এই যে যাত্রীদের মধ্যে যে একদম উদ্বেগ উৎকণ্ঠা আছে, তারা নির্দিষ্ট সময় যেতে পারবে কিনা এবং তারা বারবার সেই প্রশ্নটি করছেন, এবং তবে আশার বাণী শোনাচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর ক্লিয়ার হয়ে যেতে পারে। তো আপনাকে জানিয়ে রাখি, আসলে এই যে এরকম বৃষ্টি হলে কিন্তু সারা দেশের পাশাপাশি চট্টগ্রামে কিন্তু আমরা দেখেছি বন্যা হয়, যেহেতু চট্টগ্রামে উত্তর এবং দক্ষিণ জেলার যে পাহাড়ি যেই নদীগুলো রয়েছে, উত্তর জেলা এবং দক্ষিণ জেলা, সে পাহাড়ি নদী থেকে যদি পানি বেয়ে আসে তাহলে বড় ধরনের বন্যা দেখা দেয়, এবং এবারও কিন্তু সেরকম আশঙ্কা দেখা দিচ্ছে। কারণ অতীতে সব রেকর্ড ভেঙে যে বৃষ্টি হয়েছে, সেটিকে আসলে কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না। আসলে প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষ যে কতটা অসহায়, সেটি কিন্তু আমরা এই বিষয়টিকে আমরা বুঝতে পারছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, আজকে সারাদিন জলাবদ্ধতার কারণে যেই মানুষের যে দুর্ভোগ হয়েছে, এই মুহূর্তে কাতালগঞ্জে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম, সেই দুর্ভোগের তথ্য জানাবেন পার্থ। আবহাওয়া অফিসের তথ্য মতে চট্টগ্রামে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। ঠিক 12টা পর্যন্ত 24 ঘন্টায় 386.8 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজকে চট্টগ্রামের জলবদ্ধতা প্রকল্পের সাথে জড়িত 34 কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ব্রিগেড সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কথা বলা হয়েছিল। সেখানে জানানো হয়েছে গত 3 দিনে 546.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত 43 বছরের মধ্যে সর্বোচ্চ, যে কারণে নগরীর কয়েকটি জায়গায় 3 থেকে 4টি জায়গায় আসলে জলাবদ্ধতা হলেও কিন্তু আজকে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে পানি উঠে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি, আমরা এখন আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। তো নগরীর যেসব নিচু এলাকা রয়েছে সেসব জায়গায় কিন্তু আসলে বৃষ্টি থেমে গেলে আমরা দেখছি পানি নেমে যাচ্ছে, কিন্তু আবার মুষলধারে বর্ষণের কারণে সেখানে কিন্তু আমরা দেখছি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম নগরীতে যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিচালক আমাদেরকে যেমনটি জানিয়েছেন, 2023 সালে তারা যখন কাজ নিয়েছিল তখন নগরীতে 121টি জায়গায় কিন্তু একসাথে জলাবদ্ধতা হতো। 2024 সালে এসে সেটি কিন্তু 61টি জায়গায় এসেছে, এবং 2025 সালে এসে শুধুমাত্র 17টি জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, এবং আজকে 2026-এ এসে 3 থেকে 4টি জায়গায়, বিশেষ করে আমরা এখন যে নগরীর এই যে কাতালগঞ্জ এলাকাটিতে আছি, এই এলাকার আশেপাশে পাঁচলাইশ সহ বিভিন্ন নিচু এলাকায় কিন্তু আমরা দেখছি বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধতা বা জলজটের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, হিজড়া খালের কাজ 68% শেষ হয়েছে, এবং নগরীর যে 36টি খালের কাজ সেনাবাহিনী করছে তার মধ্যে 30টি খালের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে, 5টি খালের কাজ 98% বাকি আছে। এছাড়া যে হিজড়া খালের কাজ সেটি যখন পুরোপুরি সম্পন্ন হবে, সেই হিজড়া খালের কাজ পুরোপুরি সম্পন্ন হলেই এই এলাকার যে জলবদ্ধতা, বিশেষ করে নগরীর যে পাঁচলাইশ কাতালগঞ্জ এলাকার সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ অনেকাংশেই কেটে যাবে, এমনটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে বলা হচ্ছে চট্টগ্রাম নগরীর যে জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ফেব্রুয়ারিতে শেষ হবে, যখন
যখন ফেব্রুয়ারিতে কাজ শেষ হবে নগরবাসী 70 থেকে 80% কিন্তু জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং নগরীর জন্য ছোট বড় যে আরও যে খালগুলো রয়েছে সেগুলো সিটি কর্পোরেশন আরেকটি প্রকল্প নিবে, সেই প্রকল্পের কাজ শেষ হলে পুরোপুরি শতভাগ নগরবাসী জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। তবে আমরা দেখছি যেহেতু টানা 3 দিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু মুষলধারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি জলাবদ্ধতা কিংবা জলজট রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের দুটি ভিন্ন ভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে সেখানকার বৈরী আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বৈরী আবহাওয়ার সাগরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। এতে কক্সবাজার ভ্রমণে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। সেন্ট মার্টিন টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ থাকায় দুশ্চিন্তায় দ্বীপবাসী। এদিকে বরগুনার শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে স্রোতে ভেসে যায় 5 পর্যটক, এখনো নিখোঁজ একজন। ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে, বেড়েছে বাতাসের গতি, সাগরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার দুপুরে বরগুনার তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন 5 বন্ধু। এক পর্যায়ে সবাই ভেসে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা 4 জনকে উদ্ধার করতে পারলেও আসাদুল নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। বৈরী আবহাওয়ায় কক্সবাজার ভ্রমণে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। সাগর উত্তাল থাকায় নামতে পারছেন না সমুদ্র স্নানে। দেখানো হয়েছে লাল পতাকা, এরপরও অনেকে মানছেন না প্রশাসনের নির্দেশনা। যারা লোকজন গোসল করতে নামতেছে তাদেরকে হাঁটু পানির বাইরে যেতে দিচ্ছি না এবং যারা বেশি মাঝখানে যেতে যাচ্ছে তাদেরকে উপরে তুলে। এদিকে টানা 6 দিন বন্ধ সেন্ট মার্টিন টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন দ্বীপের বাসিন্দারা। এভাবে যদি আর 5-6 দিন থাকে খাদ্য সম্ভাবনা সংকট হয়ে যাবে। ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে তিন্দু, রেমাক্রি ও নাফাখুম এলাকায় আটকা পড়েছে শতাধিক পর্যটক। আমরা এখান থেকে যখন গেছি তখন পর্যন্ত ওয়েদার ঠিকঠাক ছিল। জিন্দাবাড়ার এখানে নাকি প্রায় 14 জন টুরিস্ট আটকা পড়ে আছে। গণবিজ্ঞপ্তিতে আগামী 10 জুলাই পর্যন্ত পর্যটকদের না আসতে নিরুৎসাহিত করা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জের 9ম পদাতিক ডিভিশনের মহড়া প্রত্যক্ষ করে সংকট মোকাবেলা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিকভাবে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর নিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীন 8 বীরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন সরকার প্রধান। সেনা সদস্যদের পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন সরকার প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চাও পান করেন। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর উপর গভীর আস্থা রয়েছে জনগণের। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, মানিকগঞ্জ। 2 বছর বন্ধ থাকার পর আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এই কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারও।
মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়া অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ তুলে গেল 2 বছর ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল দেশটির সরকার। তবে চলমান ছিল ঢাকা কুয়ালালামপুর আলোচনা আর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি। অবশেষে মঙ্গলবার দুপুরে সিলেটে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেন সেই কাঙ্ক্ষিত সুখবর। সাংবাদিকদের জানান, সোমবারই খুলে গেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার। গতকালকে দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ওপেন। জানান, শুধু মালয়েশিয়াই নয়, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়ে পড়া শ্রমবাজারও। যার দেখুন মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা খোঁজখবর নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমানের শ্রমবাজারও উন্মুক্ত করার চেষ্টা চলমান রয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই চরম উত্তেজনা। নকআউট পর্বে তা পৌঁছায় ভিন্ন মাত্রায়। শীর্ষ 8-এ ওঠার লড়াইয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও ব্যবধান কম হবে বলে মনে করছেন সমর্থকরা। অনেকে বলছেন বড় বড় দলের বিদায় কিছুটা হলেও বাড়তি চিন্তায় ফেলবে স্ক্যালোনি বাহিনীকে। আর্জেন্টিনা তার সবশেষ ম্যাচে ক্যাপ ভার্দের বিপক্ষে লড়ে। 3-2 গোলে জয় পেলেও অনেকটা হৃদয় কিংবা মগজ হাতে নিয়ে খেলা উপভোগ করতে হয় ভক্তদের। এবার রাউন্ড অফ 16-এ স্ক্যালোনি একাদশের প্রতিপক্ষ মিশর। তবে দুই দলের এই পর্যায়ে উঠে আসার গল্পটা প্রায় একই রকম। শীর্ষ 8-এ ওঠার লড়াইয়ে নানা প্রেডিকশন সমর্থকদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা উঠলেও কারো মতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের দুর্বল রক্ষণ ভাগের সুবিধা নিতে পারেন ক্লাসিক নাম্বার 9 সালাহ। আর্জেন্টিনা সবসময় এক্সেপশনাল ছিল, এক্সেপশনাল থাকবে এবং আর্জেন্টিনা সবসময় জিতে এবং জিতবে। আর্জেন্টিনা খেলা জেতার জন্য আমরা আশাবাদী যে আর্জেন্টিনা ফ্যান হিসেবে আজকে রাতের প্রেডিকশন 3-1 বা 3-0 এটা হতে পারে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আমরা ফ্রান্স, স্পেন যে কোনো একটাকে পেতে চাই। আমার মনে হচ্ছে যে আনইভেন কিছু হইতে পারে, যেহেতু ইজিপ্ট আগে অনেক ভালো করে আসছে, এত দূর তো আসছে ভালো না করে আসে নাই। যেই জিতুক যেই হারুক একটা করে ডিফারেন্স হবে। আর্জেন্টিনা মিশর ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যাও অনেকের। তাদের যুক্তি, কন্ডিশনের সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারছেন আফ্রিকান ফুটবলাররা। আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে যেরকম খেলছে ওরকম খেললে একটা আনইভেন ঘটনা ঘটতে পারে, তবে আমি আশা করতেছি ভালো খেলবে। আফ্রিকা দল হিসেবে কিছুটা ফেভারিটটা থাকবে, ওদের ওয়েদার অনুযায়ী ওরা ওই টাইপের ওয়েদার, ওই টাইপের গরমের সাথে খেলে অ্যাডজাস্ট ওরা। আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আশা করি যে ভালো খেলবে। তবে নকআউট পর্বে সব দলই যে সমান কেপ ভার্দে ও নরওয়ে তা প্রমাণ করেছে। একই সঙ্গে আকাশী নীলের যেমন মেসি আছে, তেমনি মিশরের একজন সালাহ রয়েছেন। প্রত্যেক ম্যাচে প্রত্যেক টিমের জন্য ফাইনাল খেলা। এখানে একটা মুহূর্ত ভুল করবে, একটা মিস্টেক করবে, টিম ব্লান্ডার হয়ে যাবে। আর্জেন্টিনা জিতবে আশা করি, তবে এক্সিডিয়া জেতার সম্ভাবনা নেই। 1-0, 2-1, 3-2। ফুটবল ভক্ত ও বিশ্লেষকরা মনে করছেন বিশ্বকাপ থেকে জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ব্রাজিলের মতো দলগুলোর বিদায় কিছুটা হলেও চাপে রাখবে আলবিসেলেস্তেদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণের মামলায় যুবলীগের 2 নেতা কর্মীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে সোমবার রাত 9:45টার দিকে সাভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। ঘটনায় সাভার উপজেলা এনসিপির সদস্য সচিব সালামত রানা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে মোহাম্মদ নুরুল ইসলাম ও সজীব নামে যুবলীগের 2 নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আর সজীব যুবলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ। প্রতি বছরই নানা দিবসে লাখ লাখ গাছ লাগানোর ঘোষণা আসে, তৈরি হয় নতুন নতুন রেকর্ড। বিগত 1 দশকে বৃক্ষরোপণ নিয়ে ঘিরে হয়েছে এমন অসংখ্য রেকর্ড, কিন্তু সেই গাছগুলোর কতটি বা টিকে থাকে?
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এবার বিএনপি সরকার নিয়েছে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি। এমন উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশ কর্মীরা। তাদের মতে শুধু চারা রোপণ নয়, সমান গুরুত্ব দিতে হবে পরিচর্যাতেও। শাকিল মাহমুদের ছবিতে আরো জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা 2017 সালে এখানে হয়েছিল এক ব্যতিক্রমী উদ্যোগ। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফুল ইসলামের নেতৃত্বে মাত্র 1 ঘন্টায় রোপণ করা হয় প্রায় 7 লাখ গাছ। অংশ নেয় 40,000 শিক্ষার্থী সহ লক্ষাধিক মানুষ। দেশ জুড়ে প্রশংসিত হয়েছিল সেই কর্মসূচি। রেকর্ড করা সেই আয়োজন আজও অনেকের মনে আছে, কিন্তু প্রশ্ন হলো সেই লাখ লাখ গাছের কতগুলো এখনো টিকে আছে। পুরো রাজারহাট উপজেলা ঘুরে সেই 7 লাখ গাছের কোনো অস্তিত্ব আমাদের চোখে পড়ল না। স্থানীয়রা বললেন, গাছ লাগানোর কর্মসূচি করা হয়েছিল, কিন্তু সেই গাছ লাগানোর পরে রক্ষণাবেক্ষণ না থাকায় ধীরে ধীরে গাছগুলো বিলুপ্ত হয়ে যায়। আসলো গরু ছাগল মানে খাইছি না, ভাঙছে না কি হয়েছে এখন তো দেখা যায় না। গাছ লাগাইলেও রাস্তার দুই পাশে এখন ওটা যদি পরিচর্যা না করে, দেখাশোনা না করে, তাহলে সেগুলো তো থাকবে না। রংপুর লালমনিরহাট মহাসড়কের পাশে গত 6 মাসে 2 দফায় বৃক্ষরোপণ করেছে জেলা প্রশাসন। তবে স্থানীয়রা জানান, রোপণের পর নিয়মিত পরিচর্যা না করায় অনেক চারাই ইতিমধ্যে শুকিয়ে যেতে শুরু করেছে। গাছলে গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে, গাছ যত্ন করতে হবে, তাইলে তাড়াতাড়ি গাছ মানুষ হবে। সবগুলো গোড় পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে দিয়ে কিছু মাটি আলগা মাটি দিতে হবে, খালি গোড়টা মজবুত হবে। যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবে। পরিবেশযোগ্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় 13 জুন দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ কর্মীরা বলছেন, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং সময় উপযোগী। তবে গাছ লাগানোর পাশাপাশি বেঁচে থাকার নিশ্চয়তাও নিশ্চিত করতে হবে। যে গাছটা আমরা রোপণ করলাম, তারপর আবার আমরা একটা নির্দিষ্ট সময় ধরে, সেটা 3 মাস বা 4 মাস হতে পারে, সেইটা যেন আমরা আবার একটা রক্ষণাবেক্ষণের জায়গাও রেখে দিই, তাহলে গাছটা মানে লাগানোর উদ্দেশ্য আমাদের সফল হবে। জেলা প্রশাসন বলছে, শুধু বৃক্ষরোপণ নয়, চারার পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত তদারকিও কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। শুধুমাত্র লক্ষ লক্ষ গাছ লাগালাম এবং ওই আনুষ্ঠানিকতাটুকু করেই যে শেষ হয়ে যাবে তা না। আমরা চাই আমাদের প্রত্যেকটা গাছই পরিচর্যা পাক, এবং সরকারও এইভাবেই কিন্তু আমাদেরকে বরাদ্দগুলি দিচ্ছে। জলবায়ু সংকটের এই সময় শুধু গাছ লাগানোর সংখ্যা নয়, প্রতিটি চারাকে বাঁচিয়ে রাখাই হবে সবচেয়ে বড় সাফল্য, বলছেন পরিবেশ কর্মীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, আর এই জন্য সরকার সবুজায়নে জোর দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে মাসব্যাপী বিশেষ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 2 পর্বে বিভক্ত আয়োজনের প্রথম পর্বে দেশব্যাপী 5 লাখ বৃক্ষরোপণ এবং পরবর্তীতে ডেইরি ফার্ম, উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ান ডে চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি 2026 এর উদ্বোধন করা হয়। পরিবেশ দূষণের অন্যতম একটি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, যেখানে সেখানে বিল্ডিং তুলে ফেললাম, একবার কৃষি জমির উপর আমি একটা বিশাল স্থাপনা করে ফেললাম। এই বিষয়গুলিতে অত্যন্ত শক্তভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারের এখানে মন্ত্রী রয়েছেন, এমপিরা রয়েছেন, তারা এই বিষয়ে পার্লামেন্টে কথা তুলবেন। পৃথিবীতে কোনো জায়গায় না। দিনাজপুরের চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তান নিহত হয়েছেন, আহত হয়েছেন বাবা। এদিকে জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় দুমড়ে মুচড়ে মারা গেছেন 2 জন। অন্যদিকে খুলনায় ট্রাকের সঙ্গে 2টি ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন। উল্টে যাওয়া ট্রাকটি জানান দিচ্ছে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা। মঙ্গলবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে কুমিল্লার নাথের পেটুয়া এলাকায় দাঁড়িয়েছিল একটি ট্রাক। এই সময় নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে আহত হন 15 যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মোস্তফা নামে একজন মারা যান। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের সুনামগঞ্জের আহসানমারা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে 10 যাত্রী আহত হন।
দিনাজপুরে মোটরসাইকেলে করে স্ত্রী সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন নাজমুল ইসলাম নামে একজন। পথে দ্রুতগতির একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়লে তাদের চাপা দিয়ে চলে যায় পিকআপটি। ঘটনাস্থলে নাজমুলের স্ত্রী ফাহিমা ও শিশু সন্তান আব্দুল্লাহ নিহত হয়। আহত অবস্থায় নাজমুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা সাতক্ষীরা মহাসড়কে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে 2টি ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। ওমর ফারুক, সময় সংবাদ। পটুয়াখালীর রাঙামালী উপকূলে বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি মাছ ধরা ট্রলার। এ ঘটনায় নিখোঁজ অন্তত 6 জেলে। রবিবার রাতে মৌডুবি এলাকা থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ইমাদুল শিকদারের ট্রলারে মাছ ধরছিলেন অন্তত 11 জন জেলে। সাগর উত্তাল থাকায় হঠাৎ ডুবে যায় ট্রলারটি। কয়েক ঘন্টা পর একই এলাকার আরেকটি ট্রলার 5 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছেন অন্য জেলেরা। বাংলা সময় আরও থাকছে। চুরি হয়ে গেছে দরজা জানালা, নির্জন জায়গায় বাড়ছে অপরাধ। 16 বছর পরিত্যক্ত ঠাকুরগাঁওয়ে নেস্কোর 34টি আবাসিক ভবন, নির্বিকার কর্তৃপক্ষ। কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার কাছিয়াতলী এলাকার একটি ডোবায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশের ধারণা 2 থেকে 3 দিন আগেই তার মৃত্যু হয়েছে, তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। যশোরে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আটক করা হয়েছে অভিযুক্তকে। সকালে মনিরামপুরের মদনপুর গ্রামে পারিবারিক কলহ চলছিল আরিফুর রহমান শেফালি বেগম দম্পতির মাঝে। এ সময় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শেফালি লাঠি দিয়ে আরিফুরকে আঘাত করে, আর এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আরিফুরের। পরে বিষয়টি স্বাভাবিক মৃত্যু দাবি করলে সন্দেহ হয় স্বজনদের। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পাশাপাশি আটক করা হয় অভিযুক্ত শেফালিকে। টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণ মামলার 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনম ইলিয়াস এই রায় দেন। 2023 সালের 22 জুন ভুক্তভোগীকে পাত্র দেখানোর কথা বলে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দুখোলা বনাঞ্চলে নেওয়া হয়। সেখানে আসামিরা ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় মধুপুর থানায় মামলা হয়। পরে আসামিদের গ্রেফতার করে পুলিশ। ফরিদপুরে পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে মধুখালীর বাগাট বাজারে একটি মাংসের দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা গরুর মাংস বিক্রির দায়ে মালিককে 20,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রায় 2 মণ পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। ফরিদপুরে কলেজ ছাত্র সুমন হত্যাকাণ্ডের 11 দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। মামলা করায় উল্টো হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এখনো নিহতদের গ্রামের বাড়ি আলফাডাঙ্গার বড়ভাগে চলছে মাতম। নিহতের পরিবারের অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার করা হচ্ছে না। মামলা তুলে নিতে দেয়া হচ্ছে নানান হুমকি। পূর্বশত্রুতার জেরে 26 জুন সন্ধ্যায় সুমন শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় হোসেন শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে। গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে কালার অ্যান্ড কোং কারখানায় কাজে যোগ দেন তারা। কিছু সময় পর অসুস্থ হতে থাকেন অনেকেই। কারখানার ব্যবস্থাপনায় মাওনা চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় অসুস্থদের। তাদের উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে আশ্বস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ। গত জুন মাসে একই কারখানায় অসুস্থ হয়ে লিজা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বরিশালের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে টেকনিক্যাল স্কুল মাঠে দিনব্যাপী এই কর্মসূচি হয়। ক্যাম্পের সেনাবাহিনীর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা
রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় বিতরণ করা হয় বিনামূল্যে ঔষধ। এ সময় বিভিন্ন ইউনিয়নের প্রায় 600 মানুষ স্বাস্থ্য সেবা নেন। অগ্নিকাণ্ডে বন্ধ থাকার 12 ঘন্টা পর বরগুনা সচল হলো বিদ্যুৎ সরবরাহ। সকালে পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে মেরামত শেষ হয়, এরপরই সংযোগ শুরু হয় বিদ্যুৎ সরবরাহ। এর আগে সোমবার রাতে অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে গ্রিড সাবস্টেশনটিতে আগুন লাগে। এতে 12 ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বরগুনা সদর উপজেলায়। ভোগান্তিতে পড়েন প্রায় 67,000 গ্রাহক। ঠাকুরগাঁওয়ে বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর 34টি আবাসিক ভবন। পরিত্যক্ত হওয়ায় সব দরজা জানলা খুলে গেছে দুর্বৃত্তরা। ফাঁকা ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানা ও অসামাজিক কার্যক্রমের নিরাপদ আস্তানায়। এমন অবস্থা দেখেও কোনো রকমের দায় সারার চেষ্টা কর্তৃপক্ষের। রুবেল ইসলামের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। জেলা শহর থেকে 5 কিলোমিটার পথ পাড়ি দিলেই ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় চোখে পড়বে পরিত্যক্ত ভবনগুলোর। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর আবাসিক জায়গাটি এক সময়ের কর্মচাঞ্চল্য থাকলেও এখন যেন শুনশান নীরবতা। একটা সময় সরকারি কর্মকর্তাগণ তাদের পরিবার পরিজন নিয়ে এই ভবনগুলোতে বসবাস করত, তবে সংস্কারের অভাবে ধীরে ধীরে ভবনগুলো ছেড়ে দেন তারা। পরবর্তীতে কয়েক বছর ধরে এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এখানে মাদকের আড্ডাসহ সব কিছু চুরি করে নিয়ে গেছে চোরেরা। নেসকোর দেয়া তথ্য বলছে, ওই এলাকায় 1964 সালে 37 একর জমির উপর বিদ্যুৎ উপকেন্দ্র চালু হলে কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় এই ডরমেটরি। 2010 সালে উপকেন্দ্রটি বন্ধ হয়ে গেলে পরিত্যক্ত হয়ে যায় ভবনগুলো। বছরের পর বছর ধরে পরিত্যক্ত থাকায় ভবনের সব দরজা জানালা চুরি হয়ে গেছে। এমনকি বর্তমানে চুরি হচ্ছে ভবনের ইটসহ সবকিছু। ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানা ও অসামাজিক কার্যক্রমের নিরাপদ আশ্রয়স্থল। জায়গাটা যে সংস্কার করে সরকারিভাবে কোনো ব্যবস্থা করে, তাহলে পরিবেশটা ভালো হয়, আমরাও নিরাপদে থাকতে পারি। আস্তে আস্তে দেখা যায় একটা একটা করে দরজা জানলা খুলতে খুলতে বেশ কয়েকবার সব জানলাই খুলে নিয়ে চলে গেছে। এখানে নেশা বলেন, তারপর অসামাজিক কার্যকলাপ বলেন, চুরি চামারি বলেন, এখানে মানে অনেকজনকার চোরের সেফের জায়গা আর কি। পরিবেশটা যদি ভালো হয় সবারই ভালো হয়। দেখতে এটা ভালো আছে না, কলোনিটা কি ছিল কি হইলো। আমরা তো দিনের বেলা তৈরি হয় না, এখানে অনেক লোকজন আশেপাশে দাঁড়ায়, রাতের বেলা থাকে ওরা, আর আমরা তো ডিউটি করি এখানে। আর নেসকোর কর্মকর্তারা বলছেন, ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরিত্যক্ত বিল্ডিং আছে, ওখানেও আনসাররা কোনো রকম করে থাকে আর কি। বাদ বাকি ওই কোয়ার্টারগুলো এসপায়ার সাইড নো, ওইটা পরিত্যক্ত কোয়ার্টার। হেড অফিসের মতো কলোনিতে যে কোয়ার্টার আছে সেগুলোও কিন্তু ঠিক করতেছে না। নেসকোর এই ডরমিটরিতে বর্তমানে 34টি আধা পাকা, পাকা ও দোতলা ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। প্রায় 6 মাসের চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়েছে শিকারীদের ফাঁদে আহত হওয়া সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগার। চলতি মাসেই তাকে আবার ফিরিয়ে দেয়া হবে প্রাকৃতিক আবাসে। তবে এবার তার গতিবিধির ওপর থাকবে স্যাটেলাইট নজর। আব্দুল্লাল মামুন, রুবেলের রিপোর্টে বিস্তারিত। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর এখন পুরোপুরি সুস্থ বাঘিনীটি। প্রায় 9 থেকে 10 বছর বয়সী বাঘটি এখন স্বাভাবিকভাবে চলাফেরা করছে, বেড়েছে ওজন, ফিরে এসেছে ক্ষিপ্রতা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে সে নিজেই শিকার ধরে খেতে সক্ষম হয়েছে। গত 3 জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সরকির খাল এলাকায় শিকারীদের পাতা ছিটকা ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকায় সামনের বাঁ পায়ে গভীর ক্ষত ও পচন ধরে। পরে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করে উদ্ধার করে খুলনায় এনে শুরু হয় চিকিৎসা। দীর্ঘ চিকিৎসা শেষে স্বাভাবিক হয়ে আসায় তাকে পূর্বের আবাসস্থল সুন্দরবনের সেই বনাঞ্চলে অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এখন আলহামদুলিল্লাহ সে অনেক শক্তি সম্পন্ন হয়েছে, ক্ষিপ্রতা বেড়েছে, তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরে এসেছে। সে এই
আর ওই রকম শীর্ণকায় নেই। তো আলহামদুলিল্লাহ এটি এখন অনেক সুস্থ হয়েছে এবং ছাড়ার উপযোগী হয়েছে। অবমুক্তির আগে প্রাপ্তি সাপেক্ষে বাঘটির গলায় একটি স্যাটেলাইটযুক্ত রেডিও কলার পরানোর চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে বন বিভাগ বাঘটির অবস্থান, চলাফেরা, শিকার ধরার সক্ষমতা এবং বনাঞ্চলে অভিযোজন নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে। তবে কলার পাওয়া না গেলেও চলতি মাসেই সুন্দরবনে অবমুক্তি করার আশা বন বিভাগের। কলার পেতে যদি দেরি হয় তা আমরা কলারের জন্য অপেক্ষা করব না। জুলাই মাসের ভিতরে আমরা বাঘটিকে সুন্দরবনে ফিরিয়ে দিতে পারবো। বন বিভাগের তথ্য মতে সবশেষ বাঘশুমারি অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো বাইসাইকেল, শোভা পাচ্ছে বাংলাদেশের লাল সবুজ পতাকাও। এই সাইকেল চালিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি আবেগ আর সমর্থন ছড়িয়ে দিচ্ছেন এক যুবক। মেহেরপুরের আর্জেন্টিনা ভক্ত সোহাগের গল্প বেনিয়ামিনের রিপোর্টে ছবি তুলেছেন ফয়সাল হোসেন। আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো বাইসাইকেল, রয়েছে লিওনেল মেসির ছবি ও স্টিকার, শোভা পাচ্ছে বাংলাদেশের লাল সবুজ পতাকাও। মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের টাইলস মিস্ত্রি সোহাগ পেশায় একজন সাধারণ শ্রমজীবী হলেও ফুটবলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার আবেগ ও সমর্থন এলাকায় এক অন্যরকম পরিচিতি এনে দিয়েছে। এই সাইকেলের নাম দিয়েছেন আর্জেন্টিনা সাইকেল। বিশ্বকাপ এলেই এই সাইকেল নিয়ে তিনি শহর, পাড়া, মহল্লা ও গ্রামের খেলার মাঠ থেকে অন্য মাঠে ছুটে বেড়ান। তার ব্যতিক্রমী এই উদ্যোগ শুধু আর্জেন্টিনা সমর্থকদেরই আনন্দ দিচ্ছে না, ফুটবল প্রেমীদের মাঝেও তৈরি করছে নতুন উৎসাহ। সে আর্জেন্টিনা পতাকা টাঙিয়ে সাইকেলে সে সব এলাকাতে ঘুরে বেড়ায়, দেখতে অনেক ভালো লাগে। যেখানে খেলা হোক সে খেলা দেখবে বা খেলা দেখতে যায়। আর্জেন্টিনা বা অন্য কোনো খেলা নেই, সে সব রকম খেলা দেখে। অনেকেই সোহাগের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ কেউ তার সাইকেলটা একটু চালিয়ে দেখছেন। আর্জেন্টিনা এবং মেসির খেলা দেখে বড় হয়েছি, সেই ভালো লাগার কারণে আমি সাইকেলে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজাইছি। সবার মাঝখানেই একটা আনন্দ কাজ করে এটা দেখলে। আর্জেন্টিনা সমর্থকরা বলছেন সোহাগের এই উদ্যোগ ফুটবলের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও তার সৃজনশীলতা ও খেলার প্রতি আন্তরিক ভালোবাসাকে জানাচ্ছেন সাধুবাদ। সোহাগ এই সাইকেলটা এত সুন্দরভাবে সাজিয়েছে, সাইকেলের দিকে তাকালে না আমাদের মনের ভিতরটা একটা এমন লাগে। আমরা ওই সোহাগকে দেখেই অনুপ্রাণিত হয়েই আমরা মোটরসাইকেল সহ যাদের যে ধরনের গাড়ি আছে সেই ধরনের শোভা সজ্জিত করে মেসিকে এবং আর্জেন্টিনাকে আমরা ডেলিগেট করতে পারি। ফুটবল কেবল একটি খেলা নয়, মানুষের আবেগ ও সম্প্রীতিরও এক মাধ্যম। মেহেরপুরের সোহাগের আর্জেন্টিনা সাইকেল যেন সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছে ফুটবল প্রেমীদের মাঝে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বাংলা সময় শেষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। 50 বছরের রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী, যাত্রীসহ 8টা পর্যটন এক্সপ্রেস। পাহাড় ও দেয়াল ধসে প্রাণ গেল 3 জনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা। এবং বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রম বাজার, পর্যায়ক্রমে চালু হবে মধ্যপ্রাচ্য সহ জাপান, দক্ষিণ কোরিয়া ও মরিশাসও, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এই ছিল বাংলা সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, আর এরপর দেখবেন সন্ধ্যার সময়। সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ আইরিন। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।